তথাকথিত জুলাই বিপ্লবের নামে এই সব বিপ্লবীরা পুলিশ হত্যা করেছে। একইভাবে শুরু করেছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা। অগাস্ট ২০২৪ থেকে যে হত্যা রূপ নেয় গণহত্যায়। কেন একে গণহত্যা বলছি? কারণ এই সরকার আওয়ামী লীগকে সম্পূর্ণ নির্মূল করার মিশন নিয়েই মাঠে নেমেছে। গত সেপ্টেম্বরে সাবেক তথ্য উপদেষ্টা এবং বর্তমানে ইউনূসের কিশোর গ্যাংয়ের এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, তিনি ঘোষণা দিয়েছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। একটু খেয়াল করুন, একদম কিন্তু পেশা ধরে ধরে বলা। আমাদের মনে রাখতে হবে এই সময়ের মধ্যেই শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, পদত্যাগে বাধ্য করা হচ্ছে আওয়ামী লীগের নাম করে। আর একই সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর অত্যাচার তো চলছেই। আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মী সাংসদদের পাশাপাশি দুজন বিশ্ববরেণ্য ক্রিকেটার মাশরাফি মুর্তজা আর সাকিব আল হাসানের ওপর তখন চলছে আক্রমণ। আর যারা পদধারী আওয়ামী লীগ, যুবলীগ, বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন তাদের ওপর কি ভয়াবহ আক্রমণ, নির্যাতন, যৌন নির্যাতন ১ বছরের ওপর ধরে চলছে, সেসবের কথা আমি বাদ দিলাম। শারীরিক নিগ্রহ, হত্যা তো আছেই, তার সাথে চলছে চাকুরিচ্যুতি, ব্যবসা দখল করে নেয়া, সামাজিক হেনস্থা। ছাত্রলীগের কথা আমি একটু বিশেষভাবে বলছি, কারণ ছাত্রলীগের ওপর শারীরিক অত্যাচারের পাশাপাশি কয়টা ছাত্রলীগের ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারছে না, ক্লাস করতে পারছে না বলে তাদের শিক্ষা জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই সংখ্যাটা যে এত কত বিশাল তা এখনো আমরা জানি না, কোন দিন আমরা জানতে পারবো সেটাও জানি না। আর এই প্রত্যেকটা অত্যাচারকে, গণহত্যাকে বৈধতা দিয়েছেন আমাদের নোবেল বিজয়ী, আমাদের শান্তির দূত মোহাম্মদ ইউনূস। তিনি এই গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য এখানে সেখানে বিভিন্ন জনসভায়, বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন রকমের কথা বলেছেন। তাদের মধ্যে কিছু আপনাদের সাথে ভাগ করে নেই। তিনি বলেছেন, আপনাদের গ্রামে কি আওয়ামী লীগ নেই? তাকে প্রতিরোধ করুন। মানে তিনি আসলে লাইসেন্স দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার। আবার সংখ্যালঘু নির্যাতন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তখন তিনি বলছেন, দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, যাদের ওপরে হচ্ছে তারা আওয়ামী লীগ সমর্থন করত। মানে হলো তিনি আসলে বলছেন যে আওয়ামী লীগ কেউ সমর্থন করলেই তাকে হত্যা করা যায়, তাকে ধর্ষণ করা যায়, তাকে ঘরবাড়ি ছাড়া করা যায়, তাকে পরীক্ষা দিতে বাধা দেয়া যায়। আমি খুব দুঃখিত দর্শক, আমি খুব ঠান্ডা মাথাতে বলছি, মোহাম্মদ ইউনূস তিনি আসলে একজন ঠান্ডা মাথার সাইকোপ্যাথ। এই ভদ্রলোক নোবেল বিজয়ের আড়ালে, তার একটা শান্ত মুখোশটির আড়ালে এই ভদ্রলোক একটা আপাদমস্তক খুনি। খুনি বলেই বগুড়া কারাগারে আটক অন্তত ৫ জন আওয়ামী লীগ নেতা তথাকথিত হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। আমরা যেন ভুলে না যাই, এখন যেই দলটা ক্ষমতায় আছে, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগের বিরোধী যেই দলগুলো, এনসিপি নামের নতুন কিশোর গ্যাং, তাদেরই লোক বা তাদেরই পূর্বসূরিদেরই করা হলো ৭৫-এর জেল হত্যা। আর এই যে কথায় কথায় মোহাম্মদ ইউনূস আর তার সাঙ্গপাঙ্গরা বলেন লীগের নেতা কর্মীরা নাকি পালিয়ে গেছেন। তারা যে এপিসি ট্যাঙ্কে করে পালিয়ে যান, তারা যে প্লাটুন প্লাটুন সেনাবাহিনীর সদস্য ছাড়া একটা সাধারণ মানুষের সাথে কথা বলতে পারেন না, এই কথা তারা পুরোপুরি ভুলে যান। একই সাথে আপনাদেরকে যদি আমি জানাতে পারি, জুনের মধ্যে ২০২৪-এর ৫ই অগাস্ট থেকে ২০২৫-এর জুনের মধ্যে, এরপরে নিশ্চয়ই সংখ্যাটা আরো বেড়েছে, শুধুমাত্র লীগের সাংসদদের মধ্যে, মন্ত্রীদের মধ্যেই গ্রেফতার হয়েছেন ১১২ জন, তাদের মধ্যে ২৮ জনই ছিলেন মন্ত্রী। তো এইসব করেও, গ্রেফতার করে, হত্যা করে, লুকিয়ে হত্যা করে, অপহরণ করে, সব রকমের সব নির্যাতন করেও যখন তারা দেখলো আওয়ামী লীগকে আসলে দমিয়ে রাখা যাচ্ছে না, তাদের সমর্থন কমা তো অনেক দূরের কথা, এত এত অপপ্রচারের পরেও হু হু করে বাড়ছে তাদের পক্ষে জনসমর্থন, তখন তারা এলেন গ্রাউন্ড ব্রেকিং একটা পন্থা নিয়ে।
তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিলেন আগেই, সম্ভবত মের শেষের দিকে তারা মব করে নিষিদ্ধ করলেন আওয়ামী লীগকে। পরে আন্তর্জাতিক চাপের মুখে, কি হাস্যকর, আন্তর্জাতিক চাপের মুখে মিউ মিউ করে মোহাম্মদ ইউনূস জানালেন, না না না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তার উপরে সরকার বলছে বিচার শেষ হবার আগে আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশ নিতে দেয়া যায়? নির্বাচনী কমিশনার আবার এককাঠি সরেশ, তিনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, কিন্তু লীগের ভোটাররা ভোট দিতে পারবে। যেন কত বড় একটা তিনি ফেভার করছেন লীগের ভোটারদের, কিন্তু এটা বলছেন না লীগের ভোটাররা আসলে ভোট দেবে কাকে। দুদিন আগে দর্শক আমি দেখলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, চট্টগ্রামে মাইকিং করে বলা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলের কাউকে যেন বাসা ভাড়া দেয়া না হয়, ভাড়াটেকেও নিষিদ্ধ ঘোষিত দলের সন্ত্রাসী হয়ে থাকলে সেই বাড়ির মালিককেও সন্ত্রাসীর সাথে জড়িত বলে ধরে নেওয়া হবে। এত কিছু করে তারা আসলে কি চায়? তারা চায় লীগকে এক ধরনের বিমানবিকীকরণ করতে। লীগের কর্মীদের তারা এক ধরনের ডিহিউম্যানাইজেশন করতে চায়, যাতে মানুষ তাদেরকে, সাধারণ মানুষ তাদেরকে মানুষ বলে গণ্য না করে। এই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া কিন্তু একটা ভয়ঙ্কর প্রক্রিয়া, একটা ভয়ঙ্কর বিপজ্জনক প্রক্রিয়া। এমন না যে বাংলাদেশেই এই প্রথম এই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া শুরু হলো, অতীতে অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য এই প্রক্রিয়া নেওয়া হয়েছে। এই একই কাজ হিটলার করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হলোকস্টের অস্ত্র হিসাবে রুয়ান্ডাতে হুটুরা করেছিল টুটসিদের প্রতি। এই ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া মোহাম্মদ ইউনূস আর জামাত শিবিরের আওয়ামী লীগকে শুধুমাত্র নিষিদ্ধ করা নয়, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার, নির্মূল করার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। একে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, একে দয়া করে হালকাভাবে দেখবেন না। তারপরে আমরা আরো দেখলাম কি, যেহেতু আওয়ামী লীগ, আমাদের আওয়ামী লীগ এইসবে দমে যাবার পাত্র নয়, দেখলাম লীগের মিছিল থেকে গ্রেফতার করতে পারলে পুলিশের জন্য কি কি সব পুরস্কার ঘোষণা করা হয়েছে, 5,000 টাকা, হ্যানা ত্যানা। এটা যে শুধু লীগের জন্য দুঃসংবাদ তা কিন্তু নয়, এর শিকার হতে পারি আমি, আপনি, যে কেউ। আপনি কি নিশ্চিত হতে পারেন পুরস্কারের আশায় কোন একটা চায়ের দোকান থেকে বা বন্ধুদের সাথে আপনি আড্ডা দিচ্ছেন বা আপনি কোথাও যাচ্ছেন, সেখান থেকে আপনাকে ধরে নিয়ে লীগের মিছিলে গেছিস তুই বলে আপনার নামে মামলা করে দেবে না? কিন্তু এত কিছু করেও কি তারা আটকে রাখতে পারছে আওয়ামী লীগকে? একদম সোজা ভাষায় যদি বলি, পারছে না। শেখ হাসিনা 5ই অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। লীগের উচ্চ পর্যায়ে নেতারা জানিয়েছেন তিনি একদম 7-8 তারিখ থেকেই যোগাযোগ শুরু করেছিলেন লীগের অন্যান্য নেতাদের সাথে। অনেক তাবড় তাবড় সেলিব্রিটিরা আনন্দে আটখানা হয়ে ভেবেছিলেন আওয়ামী লীগের রাজনীতি বুঝি এই শেষ, এর আর কখনোই ফিরবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন দৃশ্যমান আওয়ামী লীগ থেকে অদৃশ্য আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী। এই যে দেখুন না, পথে ঘাটে নদীতে মিলছে আওয়ামী লীগ নেতা কর্মীদের লাশ, এমনকি ঘরের ভেতরেও নিরাপদ নন তারা। দেশে খোলা হয়েছে আরো নতুন 6টা জেল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনারাও জানেন, আমিও জানি। তাই এই নতুন জেলগুলোতে গিজগিজ করবে অপরাধী, ধর্ষকেরা, চোরেরা, ডাকাতেরা, খুনিরা। এরকম অবাস্তব স্বপ্ন সম্ভবত ইউনিসেক্সুয়ালরাও দেখেন না। আমরা জানি এই নতুন কারাগারগুলো কেন দরকার। আমরা জানি যে পার চলছে লীগের নেতাকর্মীদের ওপর, তাদের জন্য আসলে এই 55,598 বর্গ কিলোমিটারই জেল। তারপরেও কি হয়েছে জানেন? তারপরও না, রাজপথের নিয়ন্ত্রণ এখন আওয়ামী লীগের কাছে। এরপরেও লীগের নেতাকর্মীরা বসে নেই। মিছিল বলুন, ঝটিকা মিছিল বলুন, তার সবই হচ্ছে, কিচ্ছুই থেমে নেই। আপনারা এই ছবিগুলো দেখুন, ঢাকাবাসীর ঘুম ভাঙছে জয় বাংলা শব্দে। ঢাকাতে সূর্যাস্ত হচ্ছে সেই জয় বাংলা চিৎকারে। শেখ হাসিনা আসবে,
আবার সেই রকম চিৎকারে। চট্টগ্রামেও একই অবস্থা। ছোট, ছোট শহরগুলোতে আস্তে, আস্তে সংগঠিত হচ্ছে তারা। আম সিলেটের কেউ যদি অনুষ্ঠান দেখে থাকেন, ভাই আমাদের সিলেটে একটু পিছিয়ে গেছি আমরা। সিলেটের ভাই-বোনেরা, আপনারা একটু সিলেটের মান-সম্মান রাখুন। একইভাবে সিলেটের বাইরে, বাংলাদেশের বাইরেও কিন্তু থেমে নেই আওয়ামী লীগের মিটিং, মিছিল। যে ট্রাফলগার স্কয়ার ১৯৭১ এ জেগে উঠেছিল বাঙালিদের গর্জনে, সেই ট্রাফলগার স্কয়ার আবারও জয় বাংলা স্লোগানে ভেসে যাচ্ছে। এই যে জয় বাংলা স্লোগান তারা যখন একবার দেয়া শুরু করেছে, এই জয় বাংলা স্লোগান রুখবে এমন সাধ্য কার বলুন তো? এখন মজা হয়েছে কি জানেন? তারা আসলে এই জয় বাংলা স্লোগানকে, আওয়ামী লীগের এই মিছিলকে, মিটিংকে প্রচন্ড ভয় পাচ্ছেন। তো তারা তো আর বলতে পারেন না যে তারা আসলে ভীত। তো তারা যেটা বলছেন যে তারা উদ্বিগ্ন। ইউনূস সাহেব তার সাঙ্গপাঙ্গ নিয়ে বিশেষ বৈঠক করেছেন। নিরাপত্তা বাড়ানো হয়েছে তার বাসভবন যমুনায়। এনসিপির যিনি নাহিদ ইসলাম তিনিও বলছেন যে আওয়ামী লীগের এইসব বারবার মিটিং মিছিলে তারা উদ্বিগ্ন। সবচেয়ে গ্রাউন্ড ব্রেকিং মন্তব্য যিনি করেছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ। তিনি দাবি করেছেন আওয়ামী লীগ নাকি এআই ব্যবহার করে ঝটিকা মিছিল করছে। মানে তার এই আবিষ্কারের কথা জানতে পারলে, এআই দিয়ে মিছিল করা যায় জানতে পারলে আমি নিশ্চিত দেশের বাদ দিন পৃথিবীর তাবড় তাবড় এআই বিশেষজ্ঞরা তাকে প্রধান অতিথির মর্যাদা নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। তার উপরে যেটা হয়েছে, লন্ডনে মোহাম্মদ ইউনূস এবং তার চালা চামুন্ডেরা এমন সব সম্বর্ধনা পেয়েছেন যে নিউ ইয়র্কে জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস সাহেব যাচ্ছেন বিএনপি, জামাত আর এনসিপির লোকদের বডিগার্ড বানিয়ে। তাদের উদ্বিগ্ন মুখ দেখে, তাদের উদ্বেগ প্রকাশ করা দেখে, তাদের দেখে আমার বারবার কেবল একটা ছড়া মনে পড়ে। তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। এর মধ্যে আমি লীগের দর্শকদের কাছে একটা ক্ষোভ শুনতে পাই। লীগের নেতারা নাকি অনেকেই সক্রিয় নন। তারা নাকি এখনো কথা বলছেন না। যদিও অনেক নেতারাই কথা বলছেন, যারা কথা বলছেন না তারাও নীরবে কর্মীদের সাহায্য করে যাচ্ছেন। যারা কথা বলছেন না তারা একদিন নিশ্চয়ই বলবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে না হতাশ বা ক্ষুব্ধ নই। কেন নেই সেটা একটু বলি। আওয়ামী লীগের রাজনীতি বেশ কিছু সময়ের জন্য এক ধরনের মধ্যস্বত্বভোগীর কাছে চলে গিয়েছিল। তৃণমূলের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা হয়ে গেছিলেন দূরতিক্রম্য একজন মানুষ। বাকি নেতারা যারা ছিলেন, সেটা স্থানীয় বলুন বা জাতীয় বলুন, তারা অনেকেই ছিলেন সাধারণের ধরাছোঁয়ার বাইরে। লীগকে ঘিরে ধরেছিল মুজিববাদ না জানা, না বোঝা কিংবা মুজিববাদের বিরুদ্ধচারণ করা কিছু সুবিধাবাদীরা। আমরা যেন একটু মনে রাখি, আওয়ামী লীগ গণমানুষের দল। এই দলের কর্মীদের কখনো বঙ্গবন্ধুর দেখা পেতে, শেখ হাসিনার দেখা পেতে টিকেট করতে হয়নি। এই প্রসঙ্গে সর্দার ফজলুল করিমের একটা ঘটনা বলি। তিনি বলেছিলেন ৭ই মার্চের পর আমি শেখ মুজিবের সঙ্গে দেখা করার জন্য ধানমন্ডি ৩২-এ যাই। গিয়ে দেখি এত মানুষের ভিড়। আমি কলাবাগান পর্যন্ত ভিড়ের পরিমাণ দেখে ফিরে এলাম। আমার ৩২-এ যাওয়া হলো না সেদিন। কিন্তু আমি ৩২-এ না গিয়েও মুজিবকে দেখে ফিরে এলাম। মুজিব মানে জনতা, জনতাকে দেখা মানেই মুজিবকে দেখা। আওয়ামী লীগ হলো এই জনতার দল। এই দল সেই জনতার কাছে ফেরত গেছে। যেই তৃণমূল থেকে, যে সাধারণের কাছ থেকে শেখ হাসিনাকে ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল, সেই মানুষগুলোই এখনো শেখ হাসিনাকে ঘিরে রক্ষা কবচের মতো দাঁড়িয়ে থাকেন। সেই মানুষগুলোই এখন শেখ হাসিনার সাথে কথা বলেন। সেই মানুষগুলোই এখন শেখ হাসিনার কাছ থেকে নির্দেশনা নেন। মাঝে কোনো মধ্যস্বত্বভোগীর দরকার পড়ে না। শেখ হাসিনার সাথে এই মানুষগুলোর দেখা হয় সরাসরি। এর থেকে চমৎকার ব্যাপার আর কি হতে পারে বলুন? যারা নেতারা কেন সামনে নেই বলে মন খারাপ করছেন, আপনারা মন খারাপ করবেন না।
এই তৃণমূলের ভেতর থেকেই নেতারা উঠে আসবে। আওয়ামী লীগের অসাধারণ নেতাদের একজন সৈয়দ আশরাফ বলেছিলেন, আওয়ামী লীগই একটা অনুভূতির নাম। এই যে অনুভূতির কথা তিনি বলেছিলেন, আওয়ামী লীগের যারা নেতা সমর্থক বা যারা একদম সাধারণ কর্মী আছেন, তারা এই অনুভূতিটা বুঝতে পারেন। এই অনুভূতি এই দলকে বাকি সব দল থেকে আলাদা করে দেয়। তাই এই সব মামলা, হামলা, হত্যা, অপহরণ, জেল হত্যা কিচ্ছু দিয়েই আওয়ামী লীগকে আটকে রাখা যাবে না। এরা বঙ্গবন্ধুকে বাতিঘর মানে, এরা মুজিববাদকে বুকে নিয়ে চলে, এরা শেখ হাসিনাকে নেতা জেনে জীবন দিতে প্রস্তুত। কারণ কি জানেন? কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এই আওয়ামী লীগ অদম্য আওয়ামী লীগ। এদেরকে মোহাম্মদ ইউনূস আপনি দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা।